একটা ব্যাপারে কথা বলতে চলে আসলাম। হঠাৎ করেই মনে হলো যে ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। সেটা হচ্ছে যমুনা টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। সেখানে কিছু ব্যাপারে তিনি আলোকপাত করেছেন, কিছু ব্যাপারে তিনি ক্লারিফিকেশন দিয়েছেন তার এন্ড থেকে, যেটার প্রয়োজন ছিল 10ই জুনের ম্যাচের আগে। আর কিছু টপিকসে, খুব গুরুত্বপূর্ণ টপিকসে কথা বলেছেন, যেগুলো আসলে আমাদেরও জানার একটা এখতিয়ার ছিল এবং আমরা জানতে চেয়েছি। সেটারই একটা রিপ্রেজেন্টেশন তিনি করেছেন এবং আমার খুব ভালো লেগেছে পুরো আলোচনাটাই। এবং হোস্টও সব কিছু ব্যাপারেই আলোচনা করেছেন, সব ব্যাপারে খতিয়ে জিজ্ঞেস করতে চেয়েছেন এবং তিনি এক ধরনের ডিপ্লোম্যাটিক্যালি বা পলিটিক্যালি উত্তর দিয়েছেন কিছু ব্যাপারে, কিছু ব্যাপার খোলাসা করেছেন, কিছু ব্যাপার করেননি, এড়িয়ে অন্যভাবে উত্তর দিয়েছেন। সেক্ষেত্রে বলতে হয় কিউবা মিশেলের যে ধোঁয়াশাটা ছিল যে 10ই জুনের ম্যাচটা আমরা কিউবা মিশেলকে পাবো মিডফিল্ডে, মনে হয় না। এবং আমি আমার পার্ক দাবাস চ্যানেলের জন্য প্রথম যে ভিডিওটি করলাম বাংলাদেশ একাদশ নিয়ে, স্কোয়াড নিয়ে, সম্ভাব্য স্কোয়াড নিয়ে, এটা আমার একটা ধারণা আমি আসলে সবাইকে জানাতে চেয়েছি। আমি দুটি ফরমেশন দেখিয়েছিলাম এবং দুটি ফরমেশনেই কিউবা মিশেলকে আমি সেন্টার মিডফিল্ডে খেলাতে চেয়েছিলাম উইথ শামিদ সোম এবং হামজা চৌধুরী। কিন্তু মনে হয় না আমরা 10ই জুনের ম্যাচে কিউবা মিশেলকে পাচ্ছি। তিনি এই ব্যাপারটা ধোঁয়াশাতে রাখেননি, পুরো প্রসেসটা বলেছেন যে কিছু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রসেসের কিছু ঝামেলা এবং আছে বা ব্যত্যয় ঘটেছে বলা যায়, এবং পুরো প্রসেসটা একটু দীর্ঘায়িত হচ্ছে এবং এবং সেই অনুযায়ী বলা যায় যে যেহেতু খুব সন্নিকটে চলে এসেছে ম্যাচ আমাদের সিঙ্গাপুরের ম্যাচটি, প্রবাবলি আমরা কিউবা মিশেলকে এই ম্যাচে মানে ডাগ আউটেও হিসেবে এবং মাঠে কোনোভাবেই দেখছি না। কিন্তু পরবর্তীতে যে কিউবা মিশেল আসছেন না সে ব্যাপারটা তিনি মানে যে আসবেন না সেটা তিনি বলছেন না, তিনি বলছেন যে আসবেন কিন্তু সময় প্রয়োজন। ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার এবং আমি মোটামুটি ধরেই নিয়েছি যে আমরা কিউবা মিশেলকে এই ম্যাচের জন্য পাচ্ছি না, যদিও ব্যাপারটা আমাদেরকে একটু কিছু নেতিবাচক মনোভাব জন্ম দিচ্ছে অনেকের ভাবেই, যে অনেকে এই ব্যাপারটা যে ইমরুল হাসান হ্যান্ডেল করলেন সেখান থেকে অনেকে মনে করছে যে ব্যাপারটার কোনো সিন্ডিকেটের মধ্যে মানে আসলে অনেকগুলা গ্রুপিংই তো আপনার বাফুফেতে কাজ করে, যেটা আমরা সিন্ডিকেট নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে কথা বলি, যে বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে প্লেয়ারদেরকে রিচ করার চেষ্টা করেছে এবং মূলত ওখানেই একটা জটিলতা তৈরি হয়েছে। এটা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, অনেকগুলা গ্রুপে পড়ছিলাম এবং যার কিছুটা সত্য, যেটা অস্বীকার করেননি, যে বা তিনি ওই কথার উত্তর যেটা দিয়েছেন যে সিন্ডিকেট যে আমরা যে বিদ্যমান বা সিন্ডিকেটের যে ব্যাপারটা খুব অল্প অল্প করে বড় আকার ধারণ করেছে বা যেটা নিয়ে সবসময় আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আলোচনা হচ্ছে জিনিসটা কিন্তু ডিনাই করবার জন্য মানে আলোচনাটা একদম খুব ফাঁকা বলি থেকে শুরু হয়নি, এটা অবশ্যই বিদ্যমান এবং এই বিদ্যমান পরিস্থিতিতে তিনি এসেছেন, এখনও এসে কাজ করছেন। আমি বলবো যে বর্তমান কমিটি অ্যাটলিস্ট সব কিছু ক্ল্যারিফাইড ওয়েতে কাজ করার চেষ্টা করছেন, যেটা আমাদের জন্য ভালো, যেটা আগে আমরা তেমন একটা দেখিনি। নতুন করে এটার সাথে আমরা আসলে ধাতস্থ হচ্ছি, এটা আমাদের জন্য পজিটিভ। এবং এটা আবার পজিটিভ এবং একই দিক দিয়ে কিছু নেতিবাচক ব্যাপার যেটা রয়েছে, যে এই সিন্ডিকেট ব্যাপারটা যদি এখন থেকে খুব বেশি এটার এগেইনস্টে কাজ না করা হয় বা যে অফিসারগুলো বা যে কর্মকর্তাগুলো আসলে এরকম করে একটা সিন্ডিকেট বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, যারা ক্লাব কোনো স্পেশাল ক্লাবকে সমর্থন দেয়া বা কোনো স্পেশাল প্লেয়ারকে দলে রিক্রুট করার ব্যাপারে সবসময় তটস্থ থাকেন, বা যেটা নিয়ে আসলে সবসময় আমরা কথা বলি সোশ্যাল মিডিয়া, যে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে সিন্ডিকেটের একটা প্রভাব থাকে। এটা খুব অতিশয় এটার ব্যাপারে সমাধান না করলে যেটা হবে, মানে প্রতিবারই আমরা খুব একটা ফিক্সড একটা স্কোয়াড বা একটা 30 জনের যে একটা, সব দেশে আপনি আপনারা দেখবেন যে সব আন্তর্জাতিক দলে 30 জনের একটা মোটামুটি কিন্তু একটা প্ল্যানে লিস্ট কিন্তু থাকে কোচের কাছে এবং তাদেরকে নিয়েই কিন্তু কোচ প্ল্যান করেন যে পরবর্তী ম্যাচে বা ডিফেন্সিভ ফরম্যাটে আমরা খেলতে গেলে কোন প্লেয়ারকে ইউজ করব, অ্যাটাকিং ফরম্যাটে গেলে আমি কোন প্লেয়ারটাকে সেই ম্যাচের জন্য ইউজ করব, বা আমি ফরমেশন চেঞ্জ করলে আমার 4-4-2 ফরমেশনের জন্য আমার কোন মিডফিল্ডারগুলোকে আমি মানে 30 জনের মধ্যে থেকে সিলেক্ট করে 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 এই প্রসেসে যাব। এবং এটা কিন্তু বিশ্বের সব কোচের ক্ষেত্রেই হয়। ইভেন এই যে আনচেলত্তি ব্রাজিলে যে কোচ হিসেবে গেলেন, তিনিও কিন্তু 50 জনের একটি প্রাথমিক দলে লিস্ট করেছেন, বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার ডাকছেন
এবং তিনি একটা ট্রায়ালের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। তো আমাদের যদি ফিক্সড কিছু প্লেয়ার এই ট্রায়াল এবং এই এরর যে পিরিয়ডটা থাকে যে না উনি আসছেন, উনি খেলছেন, আমার সিস্টেমে ওয়ার্ক করছেন না, তাহলে আমি আমার 23 সদস্যের দল থেকে তাকে আমি 50 সদস্যের দলে নিয়ে আসছি। এইভাবেই কিন্তু একটা প্লেয়ার কিন্তু পরবর্তীতে থিত হইতে থাকে। এবং যেভাবে তিনি ফাহামিদুলের ব্যাপারটা জানালেন, এটাও আমার কাছে মনে হয়েছে যে কি সিস্টেমেটিক্যাল ওয়েতে এটা ওয়ার্ক করে। কারণ একটা দেশে আপনার ফুটবল নিয়ে আমরা সবাই কথা বলছি, কিন্তু দিন শেষে কিন্তু কোচের সিদ্ধান্তই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। আমরা যতই বলি আমরা কিন্তু সেখান থেকে খুব বেশি প্রভাব ফেলতে পারবো না। আমরা কিছু সত্য অসত্য বলবো, কিন্তু খুব বেশি প্রভাব ফেলা আমাদের সম্ভব নয়, যেহেতু আমরা এটার সাথে যুক্ত নেই। এবং যুক্ত কর্মকর্তারাও যে এটা নিয়ে কথা বলে কোচের উপরে একদম চড়াও হয়ে বসবেন, এটাও কিন্তু ফুটবলিং প্র্যাকটিস নয়। গুড ফুটবলিং ক্লাব বা ফুটবলিং কান্ট্রির প্র্যাকটিস এটা নয়, যেটা আমরা বড় বড় ক্লাব বা আন্তর্জাতিক দলের ক্ষেত্রে দেখি। কোচকে আপনার আসলে একটা জায়গায় কিন্তু অবস্থান দিতেই হবে। সেটা আপনি ফ্রান্সে দিদিয়ার দেশচ্যাম্পস এতদিন ধরে কোচিং করাচ্ছেন, বা স্ক্যালোনি অনেকদিন ধরে কোচিং করাচ্ছেন, সে ব্যাপারগুলো কিন্তু এরকমই যে আপনার কোচকে মানতে হবে, কোচকে মাস্টার মাইন্ড হিসেবে নিতে হবে, কোচকে মেইন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিতে হবে। এটা আপনার মূলত করতে হবে আপনার একটা সুস্থ ফুটবল ফেডারেশন চালাবার নিমিত্তে। আবার একই সাথে এটাও দেখতে হবে যে আমাদের যে প্লেয়ার সিলেকশনে যে কিছু ভুল হচ্ছে, বা আমরা প্লেয়ার প্রায়োরিটি লিস্ট যে আমরা করতে পারছি না, বা আমরা যে একটা 30 জনের প্রাথমিক দল এখনো ডিজাইন করতে পারছি না। আমরা অনেক প্লেয়ারের নিয়ে কথা বলছি, কিন্তু আসলে আমাদের পারফেক্ট স্কোয়াডটা কি হবে আন্তর্জাতিক এই শিডিউলগুলোতে, সেটাও কিন্তু এখনো আসলে ফিক্স নয়। এছাড়া ফাহামিদুল ইস্যুতে তিনি যেটা বলেছেন যে আগের বার যে তিনি এসেছিলেন আরব আমিরাতের ক্যাম্পিংয়ে, তাকে পরখ করা হয়েছে এবং তিনি যেহেতু খুব কম বয়স, তাকে যোগ্য মনে হয়নি। আমার এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে খুবই মানে ভুলই মনে হয়, বা আমার মনে হয় যে কিছুটা মিথ্যা এখানে আছে। যে একটা ইটালিয়ান, এবং তিনি বলেছেন যে 4th টায়ার থেকে আসলে খেলা শুরু করেছেন এবং সেখান থেকে কেবল তিনি খেলা শুরু করেছেন। যেখানে আমরা আসলে এরকম ডিবেট আসলে আসেই না, যেখানে লামিনী ইয়ামালকে আমরা দেখছি যে বার্সার মতো ক্লাবে তিনি প্রথম একাদশে খেলে আসছেন এবং সাকসেসফুলি খেলে আসছেন। সেখানে বয়স নিয়ে আমার মনে হয় না ফুটবলারদের কে আসলে বিচার করা উচিত। এবং বর্তমান সময়ে এসে ফুটবলটা আসলে খুবই ট্যালেন্ট বেইজ একটা ব্যাপার, খুবই ফিজিক্যাল একটা ব্যাপার। আপনার আসলে তারুণ্যে যে রগে ব্যাপারটা কিন্তু ফুটবলারদের থাকে, এটা যদি আপনি ক্যাশ না করতে পারেন রিয়েল টাইমে, সেটা কিন্তু আপনার জন্য এক ধরনের ক্ষতি বলা যায়। আপনি যদি কোনো তরুণ প্লেয়ারকে সেরকম নার্চারিং না করে, বা সে ম্যানেজমেন্টের মধ্যে তাকে দিয়ে না আসে, তাকে আপনি পরিচর্যা না করলে কিন্তু সে আপনি 16 থেকে যখন তাকে পরিচর্যা করবেন জাতীয় বেষ্টনীর আন্ডারে, জাতীয় দলের আন্ডারে, তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই 18-19-এ পারফর্ম করা শুরু করবে। এটা আমরা সব প্লেয়ারের ক্ষেত্রেই দেখি। আমি ফাহামিদুলের খেলা যতটুকু দেখেছি, হি ইজ সো ফাস্ট, সো ইন্টেন্স ড্রিবলিং, যেটা খুব কার্যকরী নয় আন্তর্জাতিক ম্যাচের জন্য। যে আপনার খুব ফাস্ট বা খুব স্পিডি উইঙ্গার হলেই যে আপনি ম্যাচে কন্ট্রোল করতে পারবেন, ব্যাপারটা তা নয় ফুটবলের ক্ষেত্রে। যেটা আমার আসলে ট্যাকটিক্যাল আলোচনাতে আমি পরবর্তীতে যেটা করার চেষ্টা করব, যে আসলে ফুটবলটা টেকনিক্যালি শুধু স্পিড দিয়ে খেলা হয় না, ফুটবলটা অনেকটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক যে এক্সিকিউটিভ প্ল্যানিং থাকে, যে আসলে আমি কোন উইং বা কোন ফ্ল্যাঙ্ক দিয়ে কাজ করতে চাই, এবং সেখানে আসলে কি লেভেলের আমার ক্রিয়েটিভিটি দরকার, বা মিডফিল্ডের সাথে আমার সেই কম্বিনেশনটা কি হওয়া উচিত, এগুলোর পরে নির্ভর করে। শুধু আপনার একটা সাইডে আপনি খুব ফাস্ট খেলছেন এবং বল বারবার আপনি উইং থেকে বল কি বলে পুশ ইন করছেন থার্ড অ্যাটাকে, এবং আপনার কিন্তু স্কোর চলে আসছে, সেটা কিন্তু না। তো সেক্ষেত্রে আমার যেটা ফাহামিদুলকে আসলে মেইন স্কোয়াডে খেলানো না খেলানোর পাশেও আমি যেটা চিন্তা করছি, যে তাকে আসলে জাতীয় দলের অন্তর্ভুক্ত করে, সে যে আসলে দলের একজন সদস্য, তাকে এই মেজাজটা বা এই ফিলটা দেয়া, যে হ্যাঁ তুমি আমাদের সাথে আছো, তাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, যেটা সিঙ্গাপুরের ম্যাচের আগে আমার মনে হয় একদম ক্ল্যারিফাই করা উচিত এবং স্কোয়াডে তার থাকা উচিত। আর কিউবা মিশেলের ব্যাপারটাতে, যেটা আমি আসলে আমার আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, ফরমেশন আমি যখন 4-2-3-1 এবং
3-4-3 দুটি ফরমেশন দেখিয়েছি। সেখানে আমি আসলে কিউবা মিশেলকে রেখেছিলাম এবং খুব পজিটিভলি রেখেছিলাম। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমরা কিউবা মিশেলকে পাচ্ছি না। ফাহামিদুলকে প্রবাবলি পাচ্ছি এবং উম আরও যেটা জানা গেল যে ৩ তারিখে একটা দল ঘোষণা করা হবে। সেখানেই জানা যাবে আসলে কারা থাকছে, কারা থাকছে না। ভুটানের সাথে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে, যেটার দিকে আসলে আমরা অনেকেই তাকিয়ে আছি। যদিও ভুটান আসলে স্ট্রং অপোনেন্ট নয় সিঙ্গাপুর ম্যাচের জন্য। তারপরও প্র্যাকটিস ম্যাচ মিন্স প্র্যাকটিস ম্যাচ। আশা থাকবে যে ৩ তারিখের স্কোয়াডে সকল প্লেয়ারকেই আমরা যাদেরকে আশা করছি প্রত্যাশিত প্লেয়ারদেরকে রাখা হবে। কোনো রকমের সিন্ডিকেটের প্রভাব বা দলীয়করণ আসলে কেউই দেখতে চাচ্ছে না। আর যে ভূয়সী সাপোর্ট বা যে রকমের উন্মাদনা দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে নজিরবিহীন এবং এটা অস্বীকার করতে পারবেন না যে ফুটবলে কিন্তু নতুন বাতাস লেগেছে। সেই বাতাসে কিন্তু সেই বাতাসটা কেউ আসলে মিস করতে চাচ্ছে না। সবাই এই বাতাসের মধ্যে কিন্তু ইনক্লুডেড হতে চাচ্ছে। আপনি এই টিকিটের ব্যাপারেই কিন্তু দেখলাম যে যে রকমের উৎসাহ উদ্দীপনা এবং উন্মাদনা তৈরি হয়েছে একটা ম্যাচকে কেন্দ্র করে, একটা সিঙ্গেল ম্যাচকে কেন্দ্র করে। এটা কোনো ফিফা কোয়ালিফায়ার্সের ম্যাচও নয়, এটা এএফসি এশিয়ান কাপের ম্যাচ। আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু একটা এরকম 180ধারী দলের এত ক্রাউডের উন্মাদনা, এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য একটা বিশাল পজিটিভ ব্যাপার। এটাকে কিন্তু পুঁজি করা উচিত বাফুফের, এখন থেকেই পুঁজি করা উচিত। কোনো রকমের সিন্ডিকেট বা কোনো রকমের দলীয়করণ, স্বার্থান্বেষী মহল, যেরকম গ্রুপিং বলি, এগুলো থেকে উঠে এসে ফুটবলের স্বার্থে কাজ করে যাওয়া উচিত। এবং আমার মনে হয় যে তাবিথ আওয়াল একজন যোগ্য সভাপতি। তার মধ্যে এক ধরনের ক্ল্যারিফিকেশন বা তার মধ্যে এক ধরনের স্পষ্টবাদিতা রয়েছে এবং দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতার জায়গা থেকেও তিনি কাজ করার চেষ্টা করেন, যেটা আমার ভালো লেগেছে। সহসভাপতি বোর্ডকেও, ফাহাদ করিম, তাকেও আমার অনেক পজিটিভ একটা মানুষ মনে হয়। তিনি মার্কেটিংটা ভালো বোঝেন, যেটা দেখা গেছে যে বাংলাদেশের যে হোম জার্সিটা ব্ল্যাক এবং গ্রিনের অসাধারণ হয়েছে। দৌড়ের একটি ভালো কাজ বলবো। অনেক দিন পরে বাংলাদেশের একটা সুন্দর জার্সি আমরা দেখতে পেলাম, যেটা আসলে ব্র্যান্ডিংয়ের একটা জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, যে জার্সি আপনার দলীয় জার্সি। সবকিছু মিলিয়ে যেটা বলতে চাই যে আমরা ভুটানের ম্যাচটার দিকে তাকিয়ে আছি এবং কিউবা মিশেলকে আমরা পাচ্ছি না প্রবাবলি, এবং ফাহামিদুলকে আমরা চাচ্ছি। এই ব্যাপারগুলো সমাধান হলে আমরা মিডফিল্ডের ব্যাপারে তখন একটা চিন্তা করতে পারবো যে তাহলে যেহেতু কিউবা মিশেল খেলছে না, আমরা একটা ফরমেশন যেহেতু চিন্তা করেছিলাম যে শামিত সোম, কিউবা মিশেল এবং ফাহামিদুল একটা অ্যাটাক লাইন হবে। সামনে আমরা আলামিনকে চেয়েছিলাম বা মাঝে মাঝে আমরা রাকিবকে চেয়েছি এক পাশে, বা ফয়সাল আহমেদ ফাহিম, বা মিডফিল্ডে মোরসালিন বা কাজেম। আমাদের অপশন আছে মিডফিল্ডকে নিয়ে। হ্যাভিয়ার কাবেরেরা চিন্তা করছেন এবং আমাদের অপশন আছে বলেই কিন্তু আমরা এখন আসলে ম্যাচ জেতার চেষ্টা করছি। আমরা ম্যাচ ড্র করা বা ম্যাচকে কোনো মতে রহমত মিয়ার লং থ্রোতে গোল করে কোনোভাবে এক রেজাল্ট কিন্তু এখন আসলে বাংলাদেশি দর্শক প্রত্যাশা করছে না। তাদের চাওয়া আসলে বেড়ে গেছে। যখনই হামজা চৌধুরীর ইনক্লুশন, শামিত শোভের ইনক্লুশনের পরে আমাদের চাওয়াটা বেড়ে গেছে এবং এটাকে আপনি কোনোভাবেই দোষ দিতে পারেন না। আপনার ক্রিকেটেও যখন একটা সময় সাকিব আল হাসান, আপনার মাশরাফি বিন মুর্তজা, এই যে পঞ্চপাণ্ডবের কথা বলি, এদের পারফরমেন্স এবং এদের একসাথে খেলার পরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে একটা পজিটিভ বাতাস, মানে কি বলে, মানে একদম পজিটিভ একটা বাতাস কিন্তু আমরা তখন টের পেয়েছি। এর আগে কিন্তু যখন খেলা হতো, আমি বলছি না যে যখন হাবিবুল বাশার বা তাদের ওই ফেজের টাইমে যে বাংলাদেশ খেলা দেখতো না তা না, কিন্তু একটা রেঞ্জ অফ সাপোর্ট কিন্তু আছে, যে এই থ্রেশহোল্ড যেটা আমরা বলি সাধারণত মিউজিকের ক্ষেত্রে বলি, একটা থ্রেশহোল্ড যেটা ক্রস করার পরে এটা কিন্তু ফিল করা যায়, যে ইমার্জেন্সটা ফিল করা যায় যে ফুটবল এখানে রিচ করতেছে। মানে রিচ, আপনার এই রিচটা আপনি ফিল করতে পারবেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা নর্মাল যে কোনো আলোচনায় উঠে আসা হোক, আপনি ফিল করতে পারবেন যে মানে সামওয়ান ইজ গ্র্যাবিং বা সামথিং ইজ অ্যাপ্রোচিং টু দ্য নেক্সট লেভেল। তো আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল নেক্সট লেভেলের কিছু হতে যাচ্ছে, যদি বাফুফে এবং সিন্ডিকেট ইস্যু, প্লেয়ার সিলেকশনের ইস্যুগুলো আমরা খুব সুন্দর করে ব্যবস্থাপনার মধ্যে নিতে পারি এবং আমাদের মধ্যে একটা সৎ চেষ্টা, সৎ আগ্রহ, সত্যকে খুঁজে বের করার একটা পায়তারা থাকে। কারণ দিন শেষে একটা একাডেমি কিন্তু একটা মোরালিটি বা একটা পলিসি বা ফিলোসফির উপর দাঁড়িয়ে থাকে। আপনি দেখবেন যে অনেক দেশের অনেক কাঠামোই ঠিক নেই, অনেক দুর্নীতিগ্রস্ত অনেক দেশের, আপনি দেখবেন তাদের ফুটবল কাঠামোটা টিকে আছে।
আমি বলছি না যে ইউরোপিয়ান মানেই হচ্ছে তাদের সবকিছু খুবই সুস্পষ্ট, সবকিছু খুবই ক্ল্যারিফাইড না। আপনার যা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেও কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এবং আপনার ম্যানচেস্টার ইউনাইটেড মতো ক্লাব কিন্তু মানে পারফেক্ট লিডারশিপের অভাবে কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। কিছুই করতে পারছে না। এত বছর ধরে এরকম নামধারী একটা ক্লাব, বলা যায় গোল্ডেন একটা টাইম তারা পার করে এসেও কিন্তু তারা সাকসেসফুল হতে পারছে না। তো সেক্ষেত্রে আমার মনে করব যে একটা প্রপার অর্গানাইজেশন কিন্তু দরকার আপনার আসলে একটা ক্লাব হিসেবে বা একটা ফুটবল ন্যাশন হিসেবে তৈরি হওয়ার পেছনে। শুধু উন্মাদনা, উত্তেজনা, এক্সাইটমেন্ট দিয়ে কিন্তু আপনি কিন্তু ফুটবল খেলতে পারবেন না। ফুটবল কিন্তু দিন শেষে কিন্তু আপনার মাথার খেলা। আপনি শরীর দিয়েও খেলতে পারবেন না। শরীর দিয়ে খেলতে গেলে দেখবেন যে কি অনেক দেশই তাইলে সাকসেসফুল হতো। ইভেন ইয়ে আফ্রিকান যে দেশগুলো তারা কিন্তু বিশ্বকাপ নিয়ে যেত। যদি শরীর দিয়ে ফুটবল খেলা যেত। এবং সত্যি কথা বলতে আমার মতো লোকও তাহলে আসলে এনালাইসিস করতে বসতো না। কারণ আমার ফিজিক ভালো নয় যে আমি এখন মানে আমি এখনো খেলতে পারি না। আমি স্কুল লাইফে অনেক খেলেছি, নির্মাণ ফুটবল খেলেছি, স্কুল নির্মাণ ফুটবল। তো সবকিছু চিন্তা করে বলে যে এটা আসলে মাথার জিনিস। দিন শেষে আপনার আসলে ফুটবলটা মাথা দিয়ে খেলতে হবে। আপনি যদি আপনার যদি থিংকিং বা থটস যদি ফুললি এবং ফিলসফি যদি ফুললি ফুটবল বেসড হয়, ট্যাকটিক্যাল বেসড হয়, স্ট্র্যাটেজিক্যাল বেসড হয়, আপনি কিন্তু ম্যাচ জিতে বের হয়ে আসতে পারবেন। আপনার দুর্বলতম টিম নিয়েও আপনি ম্যাচ জিততে পারবেন। ফুটবলে এটা পসিবল। ফুটবলে এটা পসিবল। সেটা যেভাবে হোক এটা আমরা দেখি। ক্লাব ফুটবলে বা আন্তর্জাতিক ক্লাবে আপনি কিন্তু শক দিতে পারবেন। বড় দলকেও শক দিতে পারবেন। সৌদি আরবের মতো দল কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। আপনার কিন্তু এখানে আপনি বলতে পারবেন যে সৌদি আরব নেগেটিভ ফুটবল খেলেছে। তারা স্ট্র্যাটেজিক্যাল ফুটবলই খেলেছে। এবং ফুটবল যেহেতু ৯০ মিনিটের খেলা, যেকোনো সময় যেকোনো ফলাফল ঘটতে পারে, যেকোনো রকমের হ্যাপেনিং অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেকোনো ইনসিডেন্টের জন্য কোনো স্ট্রং দল হেরে যেতে পারে। এটা ফুটবলেই পসিবল। একমাত্র গেম যেটা ফুটবলে পসিবল। তো সেক্ষেত্রে বলব যে বাংলাদেশ যদি স্ট্র্যাটেজিক্যালি এবং ম্যানেজমেন্টের দিক দিয়ে পুরাপুরি ঠিক থাকে, বাফুফে যদি এগুলো আসলে প্রপারলি হ্যান্ডেল করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ফুটবলটা একটা সঠিক নেতৃত্বের প্রয়োজন এবং সঠিক ক্ল্যারিফিকেশন। অনেকদিন পর ভালো লাগলো। এর জন্যই আসলে ভিডিওটা বানানো যে একটা সভাপতি এসে খুব সুন্দর করে ব্যাপারগুলো মানে ক্ল্যারিফাই করেছেন। সুস্পষ্ট কিছু বার্তাও দিয়েছেন এবং বাফুফেকে চাচ্ছি যে এরকম আসলে ক্ল্যারিফিকেশন এবং সততা যাতে তারা প্রদর্শন করতে পারেন এবং যার কারণে ফুটবলটাকেও আসলে শুদ্ধ এবং পরিশুদ্ধ করে আমরা পাই এবং আমাদের ভালোবাসা আরও কালে কালে তৈরি হোক। আমরা চাই বাংলা সিঙ্গাপুর ম্যাচে সবাই একসাথে খেলাটা উপভোগ করব। যদিও টিকিট নিয়ে এখনও অনেক ধরনের ব্যবস্থাপনা জটিলতা ছিল এবং এখনও অনেকে পান নাই। তার জন্য আসলে দুঃখিত এবং এটা এক ধরনের মজারও। মানে দুঃখবোধের সাথে, সাথে এক ধরনের মজাও যে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এত উত্তেজনা এবং আয়োজন। সো আসলেই সামথিং বিগ ইজ কামিং ইন ফুটবল এবং সামথিং বিগ উই অ্যাকচুয়ালি মানে ডিজায়ার করতেছি। মানে উই ডিজায়ার সামথিং গ্রেট যেটা ফুটবলে ঘটুক। অ্যাটলিস্ট আমরা চাচ্ছি একটা বিপ্লব ঘটুক। যেকোনো বিপ্লব ঘটবার আগেই এক ধরনের কি বলে যে উন্মাদনা কিন্তু বা অস্থিরতা কিন্তু টের পাওয়া যায়। মনে হচ্ছে ফুটবল এক ধরনের অস্থিরতাই বা ফুটবলের এই দৈন্যদশা থেকে ফুটবলকে আসলে সামগ্রিকভাবে নতুন কোনো পথে নিয়ে যাবে। ভালো থাকবেন। দেখি ছোট আরও কিছু আলোচনা আছে পরবর্তীতে করব। পরবর্তীতে আরও কিছু অ্যানালিটিক্যাল আলোচনা বা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসবো ম্যাচের আগে এবং ভুটান ম্যাচটাও আসলে দেখতে চাচ্ছি। সেটা নিয়ে পরে কথা বলবো। একাদশটা জানতে চাচ্ছি যে কি একাদশ সেটআপে খেলা ভুটানের সাথে হয়। সেটা থেকেই মনে হয় কোচ দল ঘোষণা করবেন। সে সুন্দর একটি দল ঘোষণার আশা এবং প্রত্যাশা থাকলো। হ্যাঁ, পরে আবার কথা হবে।